ইন্দোনেশিয়ার হরর মুভি জগতে একটি বিশিষ্ট নাম হল জোকো আনোয়ার, যার হাত ধরে স্যাটান স্লেভ, গ্রেভ টর্চার এবং ইম্পেটিগোরের মতো অসাধারণ মুভি আমরা পেয়েছি। তবে 2025 সালে জোকো আনোয়ারের লেখা একটি আন্ডাররেটেড মুভি রিলিজ হয়, যার ব্যাপারে হয়তো অনেকেই জানে না। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় মালিন কুন্দাং নামের একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন লোককথা প্রচলিত আছে, আর এই গল্পের উপরই কেন্দ্র করে মুভির প্রেক্ষাপট। আজ শুধুমাত্র মুভি নয়, বরং তোমাদের এক অসাধারণ গল্প শোনাবো, আর ভিডিওর শেষে থাকবে মালিন কুন্দাং লোককথার কাহিনী। আজকের মুভি স্মাদার্ড। গল্পের শুরুতে আমরা আলিফকে দেখি বৃষ্টির মধ্যে শুনশান রাস্তায় দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে চলেছে, আর তখনই সামনে আসতে থাকা একটা গাড়ির সাথে আলিফের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। এই দুর্ঘটনায় আলিফ বেঁচে গেলেও মাথায় গুরুতর চোট পায়, ফলে তার জীবনের বেশ কিছু সময়ের স্মৃতি পুরোপুরি হারিয়ে ফেলে, আর যেটুকু মনে থাকে সেইটাও খুব একটা পরিষ্কার নয়। অবশ্য এমন নয় যে এটা পুরোপুরি অ্যাক্সিডেন্টের জন্যই হয়েছে, কারণ ওর কপালে অলরেডি একটা পুরনো গভীর চোট রয়েছে। আলিফের অবশ্য মনে নেই এই পুরনো চোট কিভাবে লেগেছিল, তাই ডাক্তার আলিফকে আরও 1 সপ্তাহ অ্যাডমিট থাকার পরামর্শ দেয়। হসপিটালে আলিফের সাথে স্ত্রী নাদিন এবং তার একমাত্র সন্তান এমির দেখা করতে আসে। প্রথমে একটু অসুবিধা হলেও দুজনকে চিনতে ভুল করল না, তবে নাদিনকে দেখে মনে হয় যেন কনফিউশনে আছে। জিজ্ঞেস করায় বুঝল অ্যাক্সিডেন্টের আগের তেমন কোনো স্মৃতি মনে নেই। এরপরেও নাদিন স্পেসিফিকভাবে জিজ্ঞেস করে আলিফ স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্মৃতি ভুলে গেছে কিনা। ভয় আর সংশয় দুটোই ছিল, তবে আলিফের কথা শুনে বুঝল সে ভোলেনি। 18 বছর আগে গরিব ও অসহায় একটা ছেলেকে নাদিনের বাবা মুখে খাবার তুলে দিয়ে তাকে ওনার গ্যালারিতে কাজে রেখেছিলেন। এরপর দুজনের সময়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে আর অবশেষে বিয়ে। তবে অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে ঠিক কী হয়েছিল সেইটা জানার জন্য আলিফ ড্যাশ ক্যামের ফুটেজ দেখতে চাইলে নাদিন জানায় মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে, তাই ফুটেজ কালেক্ট করা সম্ভব নয়। লম্বা রাস্তা অতিক্রম করে বাড়ি ফিরলে এমির জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি কি মায়ের সাথে শোবে নাকি গেস্ট রুমে? সেক্ষেত্রে আমি তোমায় কোম্পানি দিতে পারি। কথাটা কানে লাগলো আলিফের, তাই নাদিনকে জিজ্ঞেস করে তাদের সম্পর্ক কেমন চলছে। নাদিন একটু সংকোচ বোধ করে বলেই ফেলল, বেশ কিছু মাস ধরে ওদের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। আলিফ বুঝতে পারে লম্বা সময় ধরে রাত জেগে কাজ, একে অপরকে সময় না দেওয়া থেকে শুরু করেই সবকিছু সূত্রপাত। তাই নিজের ভুলের জন্য নাদিনের কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। নাদিন আলিফকে ওর ফোনটা দিয়ে চলে গেলে আলিফ নিজস্ব রুমটাকে রিডিসকভার করতে থাকে। এখানে আমরা জানতে পারি আলিফ পেশায় মাইক্রো আর্টিস্ট, মানে এরা হলো সেই সব শিল্পী যারা পেন্সিলের শীষ বা চালের দানার মতো অতি ক্ষুদ্র জায়গায় নিখুঁত শিল্পকর্ম করে, যেগুলো দেখার জন্য সাধারণত আতশকাঁচ বা মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এছাড়াও অ্যাজ এ মাইক্রো আর্টিস্ট আলিফ বেশ পপুলার, এমনকি তার সোলো এক্সিবিশনও হয়েছে। আলিফ ডেস্কের উপরে রাখা ওর আর্টগুলো দেখার সময় হঠাৎ একটা অ্যালার্ট মেসেজ আসে, যেখানে কাল সকাল 9টায় মাকে এয়ারপোর্টে পিক করতে যাওয়ার কথা আছে। আলিফ এটা দেখে অবাক হলে নাদিনকে জিজ্ঞেস করলে জানায়, অ্যাক্সিডেন্টের আগে একদিন আলিফ হঠাৎ করে মাকে আনতে যাওয়ার কথা তাকে বলেছিল। সবথেকে অবাক ব্যাপার হলো এত বছরে এই প্রথম আলিফের মা তাকে দেখতে আসছে। 18 বছর আগে জাকার্তায় আসার পর আলিফ নিজেই তার মায়ের সাথে কোনোদিনও দেখা করেনি, এমনকি নাদিন এই প্রথমবার ওর মাকে দেখবে। কিন্তু প্রবলেম হলো আলিফের বউ বাচ্চার কথা মনে থাকলেও মায়ের কোনো কথা মনে নেই, এমনকি তাকে কেমন দেখতে সেইটাও জানে না। নাদিন বলে, তুমি যদি মাকে নাই চিনে থাকো তাহলে ওনার সাথে কথা বলে এইখানে আসতে বললে কিভাবে? তখন আলিফ মেসেজ চেক করে দেখে নাদিন ভুল কিছু বলেনি, সে নিজেই মাকে ডেকেছে, কিন্তু ওনার সাথে আগের সব মেসেজ ডিলিট। পরের দিন সকাল হতেই আলিফ নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমির জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি ঠাকুমাকে আনতে গেলে না কেন?
প্রত্যুত্তরে বলল, সামনেই একটা বড় এক্সিবিশন আছে, অনেক কটা পেন্টিং বাকি। এমির আবার প্রশ্ন করল, বাবা তুমি 15 বছর বয়সে ঠাকুমাকে লাস্ট দেখেছিলে তাই না? তারপর তো একবারেও ওনাকে দেখতে গেলে না কেন? আমি তো মাকে একদিন না দেখলেই ভীষণ মিস করি, তাহলে তুমি করো না কেন? না চাইতেও কথাগুলো আলিফের অস্বস্তি বাড়িয়ে দিল। এর একটারও উত্তর তার কাছে নেই। তাও সামলে নিয়ে বলল, সে নিজেও জানতে চায় কেন মায়ের সাথে এতদিন দেখা করেনি। হয়তো যখন দেখা হবে সেদিন নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর পাবে। তখনই দেখে নাদিন এয়ারপোর্ট থেকে আলিফের মা আমিনাকে সঙ্গে করে এনেছে। ঠাকুমাকে দেখে এমির ছুটে জড়িয়ে ধরলেও আলিফের মনে হয় এই মহিলাকে সে প্রথমবার দেখছে। তবুও সংকোচ বোধ করে ওয়েলকাম করলে তিনি বহু বছর পর ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। আলিফ তাকে পরিষ্কার জানিয়ে দিল সে দুর্ঘটনার কারণে স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই কোনো ভুল হয়ে থাকলে মা যেন ক্ষমা করে দেয়। আমিনা তাকে শান্ত করে বললেন, তিনি ভেবেই নিয়েছিলেন আলিফের সাথে আর কোনোদিনই দেখা হবে না, তাই এত বছর পর ছেলেকে ফিরে পেয়েছেন, তাই সব ভুল ত্রুটি মাফ। এরপর এমির ঠাকুমাকে সযত্নে গোটা বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। নিঃসঙ্গ জীবনে ঠাকুমার আদর পেতে কে না চায়, কিন্তু আলিফ পড়েছে মহা চিন্তায়। এমন নয় যে ও সব ভুলে গেছে, তবে অদ্ভুতভাবে ছোটবেলার কোনো স্মৃতি মনে নেই। মাকে দেখেও কিছু মনে পড়ছে না। তবে নাদিনা আশ্বস্ত করে বলল, উনিই তোমার মা, কারণ আসার সময় তোমার ছোটবেলা নিয়ে আমায় অনেক গল্প শোনাচ্ছিলেন, এমনকি তোমার ওই মাথার আঘাতটা নিয়েও বলছিলেন। তোমার বয়স তখন মাত্র 10, বাবা কাটারি দিয়ে তোমায় মারতে আসে, তখন মা রুখে দাঁড়ালে বাবা ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার দাগ এখনো ওনার ডান হাতে রয়েছে। এরপর উনি তোমায় নিয়ে পালিয়ে যান। তুমি এতদিন আমায় এই ব্যাপারে কিছুই তো বলনি, হয়তো এই কারণে মাও বলতে একটু সংকোচ বোধ করছিলেন, কেননা তোমায় যতবার জিজ্ঞেস করেছি তুমি বলতে ক্যারিয়ার তৈরির জন্য মাকে ছেড়ে জাকার্তা এসেছিলে। এমনকি বাড়ি ছাড়ার সময় তুমি একবারও ওনাকে জানিয়ে পর্যন্ত আসোনি। বিগত 18 বছর ধরে উনি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছেন, কিন্তু একবারও তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন বোধ করনি। এই কথা শুনে আরিফ মায়ের ডান হাতের ক্ষতস্থান দেখে তাকে জড়িয়ে ধরে বাচ্চার মতন কেঁদে ক্ষমা চায় এই অযোগ্য সন্তানকে আরেকবার সুযোগ করে দেওয়ার। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিলেও আলিফ নিজের কাছে আজ অনেকটা ছোট হয়ে গেছে। মায়ের আত্মত্যাগের পরেও তার ছোটবেলার স্মৃতি মনে না পড়ার কারণে আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন সকাল থেকেই গোটা পরিবারের মধ্যে নেমে আসে আনন্দের স্রোত। অনেকদিন পর একসাথে আজ ব্রেকফাস্ট রেডি করছে, হাত লাগিয়েছে আমিনা। পুরনো দিনের গানের সাথে ফ্রাইং প্যানের দুরন্ত ডিম ভাজার মতো সবার পা মেতে উঠেছে গানের ছন্দে। নাদিনও প্রথমবার আলিফকে নাচতে দেখে অবাক। আজ স্নানের সময় বহুদিন পর নাদিনের সাথে ঘনিষ্ঠতা বেড়ে উঠল। নাদিন কলেজের প্রফেসর, তাই দুজন কাজে ব্যস্ততার কারণে নিজেদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল। নাদিনের স্মোকিং করা আলিফ বরাবরই অপছন্দ করত, কিন্তু আজ সে নিজে থেকে কাউন্টার নিচ্ছে দেখে মনে হয় অ্যাক্সিডেন্টের আগে আলিফ যেন সম্পূর্ণ অন্য একটা মানুষ ছিল, আর এখন আলাদা। আলিফ বিগত সময় সব ভুলের জন্য ওর কাছে ক্ষমা চাইলে নাদিন নিজেও তার ভুল স্বীকার করে পাস্টের কথা বলতে চায়, কিন্তু আলিফ তাকে থামিয়ে নতুন করে সব শুরু করতে বলে। বেলায় নাদিনকে বলল যে আলিফ তার উকিল ইকবালের সাথে দেখা করতে চায়। খবর পেতেই ইকবাল তার সমস্ত ক্লায়েন্টের কাজ ফেলে চলে আসে আলিফের সাথে দেখা করতে। আলিফ নতুন উইল বানাতে চায়। এতক্ষণ নাদিনের মুখে শুনেছিল, আর এখন ইকবাল স্বচক্ষে আলিফকে দেখার পর রীতিমতো অবাক। একটা মানুষের এত পরিবর্তন হয় কি করে? যে মানুষটা এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট ছিল, বন্ধু বানাতে পছন্দ করতো না বলে ইকবাল নিজেও তার উকিল হতে চায়নি, আর সে কিনা এখন ইকবালকে বন্ধু বানাতে চাইছে। ইকবাল তাও সন্তুষ্টির জন্য জিজ্ঞেস করে, আলিফ অ্যাক্সিডেন্টের পর ভালো মানুষ সাজবার নাটক করছে না তো? তখন আলিফ তাকে আশ্বস্ত করে যে সত্যি তার পুরনো স্মৃতি মনে নেই। এতক্ষণে ইকবাল স্বস্তির নিঃশ্বাস ফেলে তার কথা মতো উইল বানাতে লেগে পড়ল। বিকেলে আলিফ নিজের আঁকা নিয়েই ব্যস্ত। এমির ঠাকুমার থেকে বাবার ছোটবেলার গল্প শুনছে।
আলিফের ছোটবেলা সম্পর্কিত একের পর এক এমিরের প্রশ্নের মা উত্তর দিতে থাকলে আলিফের কেমন যেন অস্বস্তি বোধ হয় এবং একটা সময় তার নাক থেকে রক্ত পড়তে থাকে। রাতে ভারাক্রান্ত মনে ঘুম থেকে উঠে নিজের ডেস্কে কাজে বসলে হঠাৎ হাত লেগে ম্যাগনিফায়ার গ্লাসটা টেবিলের উপর একটা ছোট্ট খোদাই করা টেক্সটের উপর পড়লে দেখে সেইখানে লেখা, ডেস্কের নিচে বাম পায়ের দিকটায় দেখো। আলিফ অবাক হয়ে ডেস্কের নিচটা চেক করলে সেলোটেপ দিয়ে আটকানো একটা চাবি খুঁজে পায়। সেটা দিয়ে ঘরের সমস্ত লক খোলার চেষ্টা করলে কোনোটাই কাজে না আসলে অবশেষে চাবিটা দিয়ে সিক্রেট ড্রয়ারের একটা পুরনো সিন্দুক খোলে, যার মধ্যে আলিফের ছোটবেলায় আঁকা বেশ কিছু ডিস্টার্বিং ছবি ছিল আর সাথে এক প্রেগনেন্ট মহিলার ছবি। পরের দিন এক বিচিত্র দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল আলিফের। আজ মা ও ছেলেকে নিয়ে বাজারে যাওয়ার কথা। মা বলছিল আলিফ ছোটবেলায় খুবই বাজার যেতে ভালোবাসত, সেই জন্যই পুরনো স্মৃতি রোমন্থন করতে বাজারে আসা। কিন্তু আলিফ খেয়াল করে তার মা অস্বস্তি বোধ করছে। তিনি বারবার বলছেন, অনলাইনে জিনিসপত্র অর্ডার করলেই তো ভালো হতো। এদিকে নিজেই আগের দিন রান্না করার সময় এমির যখন তাকে অনলাইন ডেলিভারি অ্যাপ দেখাচ্ছিল তখন উনি বলছিলেন বাজারে গিয়ে জিনিস কেনার মজাই আলাদা। এমির এর মধ্যে অ্যাকোরিয়াম কিনতে চলে গেলে এই সুযোগে আলিফ মাকে প্রশ্ন করে তার কোনো ভাই বা বোন ছিল কিনা। আমিনা বলে, না, আলিফ তার একমাত্র সন্তান। তখনই একটা অচেনা লোক তাদের দেখিয়ে কিছু একটা বললে বুঝে পায় না লোকটা কাকে উদ্দেশ্য করে বলছে, তাই আমিনা লোকটাকে তাড়িয়ে দেয়। তখনই আবার আলিফের নাক থেকে রক্ত পড়তে শুরু করলে তারা দ্রুত বাড়ি ফিরে আসে। আমিনা ছেলের নাকে হার্বাল টোটকা দিয়ে শুয়ে থাকতে বলে চলে যেতেই আলিফ তার আশেপাশে অদৃশ্য কারোর উপস্থিতি টের পায়। তখনই খুব কাছ থেকে অস্পষ্ট মেয়েলি কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকতেই বাতাসে উঠতে থাকা জানলার পর্দার পিছনে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেয়ে সে ভয়ে উল্টে পড়ে যায়। সন্ধ্যায় আলিফ নাদিনকে তার ছোটবেলার স্কেচগুলো দেখিয়ে বলে, মাত্র 12 বছর বয়সে এমন ডিস্টার্বিং ড্রয়িং করা স্বাভাবিক ব্যাপার কিন্তু নয়। নাদিন বলে, তোমার ছেলের ড্রয়িং কখনো দেখেছ? ভূত, দৈত্য, রাক্ষস কী সব এঁকে বেড়ায়। এতে অবাক হবার কিছুই নেই, কারণ তুমি ছোটবেলা থেকে প্রচণ্ড ট্যালেন্টেড ছিলে। তাই ছবিগুলো দেখে তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, জাস্ট ওয়াইল্ড ইমাজিনেশন। কথাগুলো আলিফের মনে ধরল না। হতে পারে এটা শুধুই তার কল্পনা নয়, তার সত্যিই কোনো সিবলিং ছিল, হয়তো মা তাকে সব সত্যিটা বলছে না। নাদিন এইবার একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে সে এই ছবিগুলো কোথা থেকে পেয়েছে। তখন আলিফ তাকে সিক্রেট ড্রয়ারের কথা বললেন। নাদিন অবাক হয়ে জিজ্ঞেস করে সে এতদিন সিক্রেট ড্রয়ারের কথা তাকে বলেনি কেন। অবশ্যই এই প্রশ্নের উত্তর আলিফের কাছে না থাকলে নাদিন বলে, দেখলে, এই কারণেই তোমায় বলছিলাম অ্যাক্সিডেন্টের আগে তুমি সম্পূর্ণ অন্য মানুষ ছিলে, আর এখন আমি এই নতুন আলিফটাকেই চাই। এরপর নাদিন ঘুমোতে গেলে আলিফ নিজের মতো করে তার পুরনো স্মৃতি খুঁজতে শুরু করে এবং সে একটা বিশেষ মিনি ড্রয়িং পায় যেখানে বাড়ির ভিতর একজন প্রেগনেন্ট মহিলার কোলে একটা ছেলে মাথা রেখে বসে আছে। ছবি দেখে সন্দেহ বাড়লে আলিফ মায়ের রুমে ঢুকে তার ব্যাগ হাতড়ে তার আইডি চেক করে। বড় অদ্ভুত বিষয়ে আইডিতে তার নাম আমিনা লেখা থাকলেও ডেবিট কার্ডে নাম ছিল ফরিদা হানুম। আর তখনই আলিফ সে ভয়ঙ্কর আত্মাকে দেখে চমকে ওঠে। আওয়াজ শুনে আমিনার ঘুম ভাঙলে আলিফ বাহানা দেয় সে তার ব্যাগ থেকে সব জিনিস বাইরে গুছিয়ে রেখেছে কিনা সেইটা চেক করতে এসেছিল। পরের দিন সকালেও সে একই দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল। সারাদিনের পর ফোনে সার্চ করতে থাকে ইনজুরির কারণে মানুষ হ্যালুসিনেট করে কিনা। অন্যদিকে ইকবাল তার নতুন উইল নিয়ে হাজির হয়েছে। আলিফ তার সকল সম্পত্তি এমির ও মাকে দিয়ে যেতে চায়, তবে যাওয়ার সময় ইকবালকে জিজ্ঞেস করে উইল সাইন করার পর কখনো পুনরায় কি চেঞ্জ করা যায়। ইকবাল অবাক হলে আলিফ বলে, আরে এমনি জিজ্ঞেস করছি, যদি কখনো দরকার পড়ে। সারা দিন ধরে অনেকক্ষণ নিজেকে আটকে রাখলেও অবশেষে মাকে জিজ্ঞেস করেই বসল, আচ্ছা ফরিদাকে? মা বললেন, সময়ের সাথে তোর বাবার অত্যাচার দিনে দিনে বাড়ছিল। প্রতিদিন নেশা করে বাড়ি ফেরা, একাধিক মেয়ে মানুষের সঙ্গ,
একবার নেশার ঘোরে তোকে কাটারি দিয়ে মারতে আসে, কোনো মতে বাঁচিয়ে নিয়েছিলাম বলে কুড়ুলটা গিয়ে লাগে তোর কপালে। সেই দিনই তোকে নিয়ে বাড়ি ছেড়ে অন্য গ্রামে ছোট্ট ভাড়া বাড়িতে উঠি। একার পক্ষে সংসার চালানো সম্ভব না হলেও এইটা ভেবে খুশি ছিলাম যে তুই আমার সাথে ছিলিস। কিন্তু একদিন তুই আমায় না বলে ছেড়ে চলে গেলি। ভেবেছিলাম নিজেকে শেষ করে দিই, কিন্তু তোর অপেক্ষা আমাকে বাঁচিয়ে রাখে। একদিন হঠাৎ দীর্ঘ 18 বছর পর তোর চিঠি আসে আমাকে জাকার্তায় ডেকে পাঠানোর জন্য। প্রথমে ভয় লেগেছিল যে গ্রামের বৃদ্ধ মাকে দেখে হয়তো আমায় ঘেন্না করবি, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যাব না। অবশ্য আমার কিছু করার ছিল না, কারণ এখানে আসার জন্য 1 পয়সাও আমার কাছে ছিল না। তখন প্রতিবেশী এক মেয়ে ফরিদা এসে আমায় ব্যাংকের কার্ড ধরিয়ে বলেছিল, মা, তোমার আলিফ যদি অকৃতজ্ঞ হয়ে থাকে তাহলে এই কার্ড থেকে টাকা তুলে তুমি তখনই ফ্লাইট ধরে চলে এসো। এতদিন এই কার্ড ব্যবহার করার কথা আমার মনে আসেনি, কিন্তু আজ তোমার এই প্রশ্ন শুনে মনে হলো আমি এতদিন এইখানে থেকে বড্ড ভুল করে ফেলেছি। আমার কালই গ্রামে ফিরে যাওয়া উচিত। মাকে কাঁদতে দেখে আলিফ ক্ষমা চেয়ে বলে, মা, আমি এখনো সুস্থ হয়ে উঠিনি, আমার মাথায় গন্ডগোল হয়েছে। কখনো এমন জিনিস দেখতে পাচ্ছি যেটা আমি ছাড়া আর কেউ দেখতে পায় না, পারলে আমায় ক্ষমা করে দাও। তখনই আমি না আরও একবার তাকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরলেন। এতদিনে আলিফের মনে শান্তি আসলে অবশেষে উইলে নিশ্চিন্তে সাইন করল। তবে আলিফ যখন ভাবছিল এইখানে হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, আদতে এইখান থেকে শুরু হয় আসল ঘটনা। কারণ আলিফের সাথে ঘটতে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা। সেদিন আলিফ বাড়িতে একা ছিল এবং সে হঠাৎ করে সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পায়, যার কোনো ব্যাখ্যা ওর কাছে ছিল না। সেদিন খেতে বসে গল্প করার সময় আমিনা বলে যে, এমির বেশি বেশি করে খা, না হলে সার্কামসাইজ করার পর বাবার মতন রোগা হয়ে যাবি। কথাটা শুনতে নাদিন আর বিশেষ করে আলিফ থমকে যায়, কারণ আলিফের তো কোনোদিন সার্কামসিজন হয়ইনি। হঠাৎ কি মনে করে আমিনা কিছুক্ষণ চুপ থেকে কথাটা ঘুরিয়ে দেয়, বলে, আমারই ভুল হয়েছে, বয়স হয়েছে তো। কিন্তু আলিফের চিন্তা এর সাথে বাড়তে থাকে। রাতে এমির নিজের আঁকা দেখাতে এলে আলিফ জিজ্ঞেস করে সে কোনোদিন ওদের দুজনের গায়ে রেগে হাত তুলেছে কিনা। তখন এমির বলে, বাবা, তুমি কোনোদিন আমাদের উপর রাগ করতে না, বরং তুমি নিজের উপরেই সবসময় রেগে থাকতে। মাঝের মধ্যে তুমি নিজেকে রুমে বন্ধ রেখে চিৎকার করতে। কথাটায় খটকা লাগলেও আলিফ কিছু বলল না। এমির তার আঁকা ছবি দেখিয়ে বলে, এইটা আমার ক্লাসরুমের ছবি, আর এই টেবিলের মধ্যে ছোট্ট করে ক্লাসের ড্রয়িং টিচারের ছবি এঁকেছি, কারণ উনি খুব স্ট্রিক্ট, আমাদের একদমই পছন্দ হয় না ওনাকে। আলিফ অবাক হয়ে বলে, তাহলে ওনাকে এইরকম ছোট্ট করে আঁকার দরকার কি ছিল? তখন এমির বলে, এটা ওনার প্রতি আমার প্রোটেস্টার একটা আর্ট ফর্ম, কারণ সে ক্লাসরুমের পিছন দিকে স্মোক করে। এখন উনি যাতে বুঝতে পেরে তাকে শাস্তি না দেয়, তাই ওনাকে ছোট করে এঁকেছি। কিন্তু তুমি আমায় এটা আজ নতুন করে জিজ্ঞাসা করছো কেন? কারণ এটা তুমিই তো আমায় শিখিয়েছিলে। বলতে এই জন্যে ছোটবেলায় তুমি মাইক্রো ড্রয়িং করতে ভালোবাসতে, যাতে কারো চোখে না পড়ে। কথাটা শুনে আলিফ চমকে যায়। এমির চলে গেলে তখনই সিক্রেট বক্স থেকে ছবিগুলো বের করে আতশকাঁচ দিয়ে ভালো করে দেখতে থাকে। আর তখনই একটা ছবিতে খেয়াল করে লেখা রয়েছে, তুমি খুব ভাগ্যবান যে তুমি আমাদের সাথে থাকো না। রেস্ট ইন পিস মাই লিটল ব্রাদার। এইটা দেখেই আলিফ অবাক হয়ে মাকে কনফ্রন্ট করতে গেলে দেখে সে ব্যাগপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে অবাক ব্যাপার যে বাড়িতে কিছুই চুরি যায়নি। আলিফ ইকবালকে ডেকে পুরো ব্যাপারটা জানিয়ে বলে সে প্রথম থেকেই সন্দেহ করেছিল এই মহিলা তার মা নয়, কিন্তু সে এইটা বুঝতে পারছে না যে আলিফ নিজে কেন এই মহিলার সাথে কন্ট্যাক্ট করে তাকে ফোন এবং প্লেনের টিকিট কাটার টাকা পাঠিয়েছিল। এমনকি এয়ারপোর্টে যাতে নাদিনকে চিনতে অসুবিধা না হয় তাই মহিলাটিকে নাদিনের ছবি পাঠিয়ে আলিফ বলেছিল সে হাতে আলিফের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন হতে পারে এই মহিলা আলিফের আসল মায়ের কোনো ক্ষতি করেছে, তাই পুলিশকে ইনফর্ম করতে চাইলে ইকবাল বলে, পুলিশকে কি বলবে? কারণ তোমার বাড়িতে কোনো জিনিস চুরি যায়নি, এবং সবথেকে বড় কথা আলিফের নিজের মায়ের মুখটাই তো মনে নেই। তাই পুলিশকে জানালে বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে। এছাড়াও যদি ধরে নেওয়া যায় তোমার মাকে অপহরণ করা হয়েছে, তাহলে এতদিনে নিশ্চয়ই র্যানসাম কল আসতো, কিন্তু কই, কিছুই তো আসেনি। বরং কল আসলে পুলিশের কাছে যাওয়াটা তোমারই তো আরো সুবিধার হতো।
ইকবাল চলে গেলে আলিফ নিজেকে প্রশ্নবিদ্ধ করতে থাকে, কারণ মায়ের সাথে ছেলের কোনো নারীর টান থাকবে না এমন হওয়া তো সম্ভব নয়। কিছু অন্তত স্মৃতি তো থাকা উচিত। তখন নদীন একটা ভালো বুদ্ধি দেয়, বলে তোমার গ্রামের পুরনো বাড়িতে গিয়ে একবার খোঁজ নাও। আলিফ বলে এতদিনে সে সবকিছুই খুঁজে ফেলেছে, না পেয়েছে কোনো ঠিকানা, না পেয়েছে কারোর নাম্বার। নদীন বলে তাহলে এত চিন্তা করে লাভ নেই, সঠিক সময়ে এলে আমরা দুজন গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখব। এমনিতেও দুর্ঘটনার পর তো আমরা ভালোই আছি, তারা এইভাবেই বাকি জীবনগুলো কাটিয়ে দেবে। আলিফকে বিদায় জানিয়ে নদীন এমিরকে স্কুল ছাড়তে গেলে আলিফ আরও একবার সেই অপার্থিব রহস্যময় কণ্ঠস্বর শুনতে পেয়ে নাক থেকে রক্ত পড়তে শুরু করলে নিজেকে সামলে ডেস্কে বসতেই উল্টে পড়ে যায়। আর তখনই ক্ষণিকের জন্য তার সামনে কারোর একটা বডি পড়ে থাকতে দেখে এক ঝটকায় আলিফের মনে পড়ে যায় কিছু বিক্ষিপ্ত স্মৃতি। আর সাথে রাস্তায় সি হর্স নামের একটা বারের পাশে পড়ে থাকতে দেখে একটা মেয়ের বডি। পরক্ষণে আলিফের সম্বিত ফিরলে নেটে সার্চ করে যে জাকার্তায় সি হর্স নামের কোনো বার আছে কিনা, এবং যা ভেবেছিল সেইটাই হলো, কারণ সি হর্স নামের একটা নাইট বার সত্যি এক্সিস্ট করে। আলিফ তার হারানো স্মৃতি ও একাধিক অজানা প্রশ্নের মিসিং লিঙ্ক খুঁজতে সেই রাতের মধ্যেই পৌঁছে যায় বারের সামনে। দেখল ব্ল্যাক সি হর্স নামের ওই বারের সামনে দিয়ে যখনই কোনো গাড়ি পাস করছে তখনই কেউ না কেউ হঠাৎ করে গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করার ভান করে শুয়ে পড়ছে, এবং সেইখানে আগে থেকে সেট আপ করা 2-3 লোক এসে ড্রাইভারকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। আলিফ লক্ষ্য করে বারের ঠিক পাশেই একটা লন্ড্রির সামনে সিসিটিভি লাগানো। তো আলিফ একটা প্ল্যান করে এবং লন্ড্রির বয়স্ক ওনারকে মিথ্যে বলে যে কিছুদিন আগে আমার মা এইখানে একটা ব্ল্যাঙ্কেট ধুতে এনেছিল, কিন্তু সেইটা কোনো কারণে মিক্স হয়ে গেছে, ওইটা আমার বাবার স্মৃতি, তাই সিসিটিভি দেখে যদি ব্ল্যাঙ্কেটটা পাওয়া যায় খুবই ভালো হতো। এই বলে আলিফ সিসিটিভি অ্যাক্সেস করে পুরনো ফুটেজ ঘাঁটলে বড় অদ্ভুতভাবে সেইখানে আমিনাকে দেখতে পায়। সেও বাকিদের মতোই ড্রাইভারদের ট্রিক করে টাকা লুটছিল, কিন্তু টুইস্ট আসে এইখানে, কারণ আলিফ ওই ফুটেজে নিজেকেই ওদের সামনে দিয়ে যেতে দেখে। সারা রাত এইটা নিয়ে ভেবেই আলিফ গাড়িতেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে শুনতে পেল কাছেই কোথাও পায়রাবাজি খেলা হচ্ছে। দুটো বাচ্চাকে ফলো করে সেখানে পৌঁছলে আলিফ ভিডিও ফুটেজে সেই লোকটাকে দেখতে পায় যে আমিনার সাথে মিলে ড্রাইভারদের থেকে টাকা আদায় করছিল। একটা সময় আলিফ লোকটাকে মায়ের কথা জিজ্ঞেস করলে লোকটা হেসে আলিফকে তাড়িয়ে দেয়। আলিফ বুঝতে পারে লোকটা আজ তাকে প্রথম দেখছে না, সে নিশ্চয়ই ওকে চেনে। তাই খেলা শেষ হবার পর আলিফ ওকে ভয় দেখিয়ে আমিনার পরিচয় জিজ্ঞেস করলে উল্টে লোকটার দলবল আলিফকে পিটিয়ে বলে, নাটক করছিস নাকি? যার ব্যাপারে জিজ্ঞেস করছিস সেদিন তো নিজেই বলছিলিস আমি ওর ছেলে। যা গিয়ে সামনের হাইওয়েতে খোঁজ, পেয়ে যাবি। লোকগুলো চলে গেলে আলিফের সন্দেহ আরও বাড়ল। প্রতিটা পদক্ষেপের সাথে যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হাইওয়ের সামনে বস্তি এলাকাটায় ঢুকলে আচমকা সরু গলির মাঝে আলিফ আমিনা ওরফে ফরিদাকে দেখতে পেয়ে তার পিছু নেয়। ওকে দেখা মাত্রই ফরিদা পালিয়ে গেলে বস্তির সরু গলি টপকে অনেক চেষ্টার পর এক সময় আলিফ ওকে ধরে ফেলে। তবে ফরিদাকে মায়ের পরিচয় জিজ্ঞেস করলে সেই যেটা বলল তার জন্য আলিফ মোটেই প্রস্তুত ছিল না। ফরিদা রিফিল করে আলিফের সন্দেহই ঠিক ছিল, সে তার আসল মা নয়, এমনকি সে কোথায় আছে সেইটাও জানে না। তখন আলিফ জিজ্ঞেস করে, তাহলে তুমি আমার মা হবার মিথ্যে নাটক কেন করছিলে? ফরিদা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, কারণ তুমি আমায় টাকা দিয়ে এমনটা করতে বলেছিলে। এইটা শুনতেই আলিফ রীতিমতো অবাক হয়ে যায়। সে আরও বলেছিল, তুমি ভালো অভিনয় করতে পারো, আমি তোমায় ফেক আইডি বানিয়ে সব রেডি করে দিচ্ছি, তোমায় শুধু আমার মিথ্যে মা হওয়ার নাটক করতে হবে। এইটা শুনে আলিফ বাকরুদ্ধ অবস্থায় ভয়ে হেঁটে চললে ফরিদা চিৎকার করে বলতে থাকে, আমি অকৃতজ্ঞ নই, আমি তোকে নিজের ছেলে ভেবে নিয়েছিলাম রে, আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আর তুই এখন আমায় দোষ দিচ্ছিস। আমি চাইলে তোর বাড়ির চাকর হয়েও থাকতে পারি, কিরে ফিরে আয়। কিন্তু আলিফ দাঁড়ায় না, বুকে একরাশ অভিমান ও ব্যথা নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে চলে।
বস্তির লাস্ট গলির সামনে এসে দাঁড়ালে নাক থেকে বইতে থাকা রক্ত যেন তার নিজের রক্তের পরিচয় ভাসিয়ে নিয়ে যায়। তখনই রাস্তার অপর ফুটের বড় গেটটা দেখে আলিফের মনে পড়ে এক ভয়ানক স্মৃতি। ঠিক এই জায়গাটায় কদিন আগে বৃষ্টির মধ্যে একটা নীল গাড়ি দাঁড়িয়েছিল, যার মধ্যে নাদিন আর ইকবালকে সেদিন আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে আলিফ। মাথায় বজ্রপাতের মতো মনে পড়ে যায় যে কেন এতদিন বারবার নাদিন তাকে সব ভুলে নতুন করে শুরু করতে বলেছিল। কেন সে চায়নি আলিফের পুরনো স্মৃতি মনে পড়ুক। এই কারণে নাদিন আর ইকবাল তার পরিবর্তন দেখে অবাক হওয়ার সাথে ইকবাল তার লস্ট মেমোরি নিয়ে অনেকবার টেস্ট নিয়েছে। বাড়ি ফিরে আলিফ নাদিনকে একটাই কথা বলে, তুমি জানতে আমার জিপিএস অন করে রাখার একটা স্বভাব আছে, আর এই কারণেই তুমি সেদিন ইচ্ছে করে নিজের ফোনের জিপিএসের সাথে আমার ফোনের জিপিএস কানেক্ট করে আমায় তোমাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখিয়ে শাস্তি দিতে চেয়েছিলে। কি তাই তো? নাদিন ওকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে, বলে অ্যাক্সিডেন্টের পর আমি তোমায় সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে আগের সব খারাপ স্মৃতি ভুলে আমরা নতুন করে জীবনটা শুরু করব। এটা শুনে আলিফ ঠান্ডা গলায় বলল, আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। বিষণ্ণ আলিফ ভারাক্রান্ত মনে নিজের ঘরে একা বসে থাকার সময় হঠাৎ চাপা গলায় সে অলৌকিক কণ্ঠস্বর আবারও শুনতে পায়। আওয়াজটা আসছে ক্লোজেটের ভিতর থেকে। আলিফ তখনই ক্লোজেট চেক করতে গেলে দেখে এক ভয়ানক দৃশ্য। এই ঘটনার প্রভাব এতটাই বেশি ছিল যে আলিফ পাগলের মতন তার সব পেন্টিং চেক করতে থাকে এবং এক পর্যায়ে আলিফ কয়েকটা ছবি খুঁজে পায় যেখানে সে এক মহিলাকে আপত্তিজনক অবস্থায় ড্র করেছিল। এই ড্রয়িং দেখতেই আলিফের বেশ কিছু ছোটবেলার বিক্ষিপ্ত স্মৃতি মনে পড়ে এবং আমরা দেখতে পাই কুঁড়ে ঘরের মধ্যে এক মহিলা কয়েকজন অচেনা পুরুষের সাথে ইন্টিমেট হচ্ছে এবং সেই দৃশ্য একজন সময়ক্রমে এঁকে চলেছে। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে ছেলেটা ড্রয়িং করছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং আলিফ, এবং ওই মহিলাটি হলো তার মা আমিনা। আলিফের মেমোরির সাথে এই গল্পে যত জট ছিল সব ধীরে ধীরে রিভিল হতে শুরু করে। অবশেষে আলিফ ড্রয়িং দেখে তার গ্রামের ঠিকানা বের করে, যেটা একসময় সে মাইক্রো ড্রয়িংয়ের মাধ্যমে এঁকেছিল। কারণ মাইক্রো ড্রয়িংয়ের কিছু এলিমেন্ট এমনভাবেই আঁকা হয় যাতে কারোর নজরে না পড়ে। সেই সূত্র ধরে আলিফ মাকে খুঁজতে সারা রাত ড্রাইভ করে পৌঁছয়ে ওয়েস্ট সুমাত্রার গ্রামে তার পরিত্যক্ত বাড়িতে। কিন্তু ভিতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়, কারণ সেইখানে কেউ থাকে না, বরং বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে। মেঝেতে এখনও ছড়িয়ে রয়েছে আলিফের ছোটবেলায় আঁকা কয়েকটা ড্রয়িং, আর সামনে সে অভিশপ্ত খাট যার সাথে জড়িয়ে বহু খারাপ স্মৃতি। আলিফ মাকে স্মরণ করে কাঁদতে থাকলে হঠাৎ শুনতে পায় সে অলৌকিক মহিলার কণ্ঠস্বর, অর্থাৎ তার মা আমিনার। ইতিহাসের পাতা উল্টানোর মতো আলিফ এরই সাথে ফিরে যায় ছোটবেলার সন্ধিক্ষণে। অন্তঃসত্ত্বা আমিনা তখন আলিফের বাবাকে ছেড়ে পালিয়ে এসছে এই গ্রামে। অভাবের সংসারে হাঁড়িতে দুবেলা ভাত জোটে না, নিজে কোনো রকমে আধপেটা খেয়ে আলিফের জন্য বাকিটা বাঁচিয়ে রাখে। এই কঠিন পরিস্থিতির মধ্যে কাউকে জন্ম দেওয়াও পাপ, তাই এক রাতে আমিনা তার বাচ্চা নষ্ট করে তাকে বাড়ির সামনের গাছটার নিচে পুঁতে দেয়। আলিফ পাগলের মতন এখন সে গাছের সামনে মাটি খুঁজে পায় তার ভাইয়ের অন্তিম স্মৃতি, যার উল্লেখ আলিফ ড্রয়িংয়ের মাইক্রো পেন্টিংয়ের মধ্যে অনেকবার করেছে। হঠাৎ কুঁড়ে ঘরের ভিতর থেকে আলিফ শুনতে পেল মায়ের ডাক। সে মন্ত্রমুগ্ধের মতো ঘরে ঢুকতেই দেখতে পেল মা রান্না করতে করতে বলছে, যেদিন তুমি এই নরক থেকে বেরোবে তখন আমায় সঙ্গে নিও, কারণ সময়ের সাথে সংসার চালাতে এবং আলিফের সুন্দর ভবিষ্যৎ গড়ে তার স্বপ্ন পূরণ করতে কোনো উপায় না থাকায় আমিনা দেহ ব্যবসায় নামে। আশেপাশের লোকজনদের মধ্যে খবরটা জানাজানি হলেও আমিনার কিছু করার থাকে না, কারণ ওর সামনে দ্বিতীয় রাস্তা বলতে একটাই ছিল, মৃত্যু।
কিন্তু সেই রাস্তা বেছে নিলে আলিফ একা হয়ে যাবে। একসময় আলিফ মাকে বলে, তোমায় এসব নোংরা কাজ করতে হবে না, আমি শহরে গিয়ে কাজ করে তোমার জন্য টাকা পাঠাবো, তারপর না হয় একদিন এসে তোমায় আমার সাথে নিয়ে যাব। সেদিন এই প্রতিশ্রুতি দিয়ে আলিফ ঘর ছেড়েছিল, কিন্তু সে আর কোনো দিনও ফেরেনি। বর্তমানে আলিফ মায়ের স্মৃতি এবং প্রতিশ্রুতি দিয়ে অকৃতজ্ঞ সন্তানের মতো মায়ের জন্য ফিরে না আসার ব্যথা বুকে নিয়ে কাঁদতে থাকে। তখনই হোয়াটসঅ্যাপে নাদিনার একটা ভিডিও আসে, যেটা ছিল অ্যাক্সিডেন্টের আগের আলিফের গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ। দেখা যায় ইকবালের সাথে নাদিনকে আপত্তিজনক অবস্থায় দেখার পর দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, যেখানে নাদিন বর্তমান পরিস্থিতির জন্য আলিফকে দোষ দিচ্ছে, কারণ সে বাড়িতে একটা সম্পূর্ণ অচেনা মানুষের মতন থাকে। আলিফ যেন ভুলেই গেছে তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর। এই পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হওয়ার পর আলিফ বাড়ি ফেরার সময় তার অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এখানে আরও একটা ব্যাপার হলো, ড্যাশ ক্যামের ফুটেজ নাদিন কিন্তু শুধু তার এবং ইকবালের ঘটনাকে আড়াল রাখতে হাইড করেনি, বরং তার পিছনে ছিল আরও একটা বড় কারণ। ভিডিওতে দেখা যায় আলিফ পাগলের মতন চিৎকার করে নাদিনকে মেরে ফেলার হুমকি দিয়ে বলছে, আমি সেই প্রতিটা পুরুষকে মেরে ফেলবো যাদের সাথে তুমি অবৈধ সম্পর্ক করেছ। মনে রেখো, আমার এইটা করতে একবার হাত কাঁপবে না, কারণ আমি আমার নিজের মাকে শেষ করেছি। আর কেন শেষ করেছি জানো? কারণ সে তোমার মতো দুশ্চরিত্র ছিল। এইটা দেখতেই আলিফ বাকরুদ্ধ হয়ে যায়। এইটা কোনোভাবে সত্যি হতে পারে না। সে কিভাবে তার নিজের মাকে শেষ করতে পারে? এরই সাথে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। ছোটবেলায় প্রতিদিন মাকে আপত্তিজনক অবস্থায় দেখে এক রাতে আলিফ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ছুরি হাতে মায়ের সাথে শুয়ে থাকা লোকটাকে মারতে ঝাঁপিয়ে পড়ে। লোকটাও আত্মরক্ষা করতে গিয়ে ওর কপালে ছুরি আঘাত করে পালিয়ে যায়। আর অবশেষে আলিফ রাগে নিজের মাকেও শেষ করে দেয়। মৃত্যুর আগে আমিনা বলে, সব ভুল আমারই ছিল, পারলে আমায় ক্ষমা করে দিস। আলিফের কোলে আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আলিফের সম্বিত ফেরে। বুঝতে পারে সজ্ঞানে হোক বা অজান্তে সে বিশাল বড় অন্যায় করে ফেলেছে। ফলে এই অপরাধ বোধ এবং অন্যায় থেকে বাঁচতে আলিফ গ্রাম ছেড়ে জাকার্তা চলে আসে। এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আলিফের মনে পড়ে বিয়ের এত বছর পর নাদিনের পরিবার আলিফের মায়ের সাথে দেখা করার জেদ করলে আলিফ ফরিদাকে টাকা দিয়ে তার মা সেজে থাকার মিথ্যে নাটক করতে বলে। তখনই আলিফ শুনতে পায় মা তাকে ডাকছে। আলিফ পাগলের মতন সেই বিছানাটাকে সরিয়ে মাটি খুঁড়তে শুরু করলে এক সময় সেখান থেকে বেরিয়ে আসে অসহায় আমিনার কঙ্কাল। আলিফ এই ভয়াবহ দৃশ্য দেখে উন্মাদের মতো কপাল চাপড়াতে থাকে। যে ভুল সে করেছে সেটা সারা জীবনও শোধরানো যাবে না। এই ভয়ঙ্কর পাপের বোঝা নিয়ে তাকে বাকি জীবনটা কাটাতে হবে। এরপর আমরা দেখি 12 মাস পরের ঘটনা, যেখানে আলিফ এমির ও প্রেগনেন্ট নাদিনকে নিয়ে মার্কেটিং করতে বেরিয়েছে। তারা অতীতের সব খারাপ স্মৃতি পিছনে ফেলে জীবন যুদ্ধে এগিয়ে গেছে। নাদিন আলিফকে আজ ডাক্তারের কাছে যাওয়ার কথা জিজ্ঞেস করলে আলিফ জানায় তার এখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারণ ডাক্তার বলেছে সে এখন সম্পূর্ণ সুস্থ এবং কিছু স্মৃতি পুরোপুরি রিকভার করাও সম্ভব নয়। তখনই এমির মাকে নিয়ে তার পছন্দের কিছু জিনিস কিনতে গেলে লক্ষ্য করা যায় আলিফের নাক থেকে রক্ত পড়তে, এবং এরই সাথে রিভিল হয় মুভির অন্তিম এবং এক অসাধারণ টুইস্ট। আসলে আমরা এতক্ষণ যেটা ভাবছিলাম যে আলিফ তার নিয়তিকে মেনে পরিবারের সাথে সবকিছু মানিয়ে এমিরের ভবিষ্যতের কথা ভেবে আগামী জীবনে পা বাড়িয়েছে, সেটা সম্পূর্ণ ভুল। কারণ সেদিন যখন জানতে পারে আলিফ নিজের মাকে নির্মমভাবে শেষ করেছিল, তখন এই ভয়ঙ্কর সত্যিটা তার মস্তিষ্কের জন্য একটা ভয়ানক মানসিক ধাক্কা ছিল। নিজের মায়ের খুনি সে নিজেই। এই অপরাধ বোধ আর মানসিক ট্রমা সে কোনোভাবে সহ্য করতে না পেরে কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে আলিফ মানসিক ভারসাম্য হারিয়ে কোমায় চলে যায় এবং সে কোনোদিনও বাস্তব জীবনে এরপর আর ফিরে আসতে পারেনি। তাই কোমাতে থাকা অবস্থায় তার মস্তিষ্ক আলিফের সুখী ও কমপ্লিট লাইফের একটা অল্টারনেট রিয়ালিটি তৈরি করে নেয়, যেখানে তার কোনো অপরাধ বোধ নেই এবং সবকিছুই একদম পারফেক্ট।
যেটা আমাদের ডিরেক্টর জোকো আনোয়ার 12 মাস পরের ঘটনা হিসেবে দেখিয়ে কনফিউশন ক্রিয়েট করতে চেয়েছে। আসলে এইখানে ডিরেক্টর মুভির গল্পের মধ্যে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার খুব প্রাচীন এক লোককথা মালিন কুন্দাংয়ের গল্প আমাদের শুনিয়েছেন। মালিন কুন্দাং হল মা ও সন্তানের সম্পর্ক এবং অকৃতজ্ঞ হওয়ার ভয়ঙ্কর পরিণামের গল্প। মালিন কুন্দাং নামের এক দরিদ্র যুবক তার বিধবা মাকে গ্রামে রেখে ভাগ্য বদলাতে জাহাজে করে বিদেশে পাড়ি জমায়। দীর্ঘ পরিশ্রম করে মালিন বিশাল সম্পদের মালিক হয় এবং এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে নিজেই এক জাহাজের মালিক হয়ে বসে। তবে সময়ের সাথে মালিন তার মাকে ভুলে যায়। বহু বছর পর সে জাহাজ নিয়ে ঘটনাক্রমে যখন নিজের গ্রামে আসে, তখন ছেলে ফিরে আসার খবর পেয়ে বৃদ্ধা মা আনন্দে ছুটে আসে। কিন্তু মালিন তার স্ত্রী এবং সঙ্গীদের সামনে নিজের গরিব ও জীর্ণ মাকে চিনতে অস্বীকার করে অহংকারে মাকে অপমান করে তাড়িয়ে দেয়। তখন ছেলের এই নিষ্ঠুরতায় মায়ের হৃদয় ভেঙে যায় এবং তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ছেলেকে অভিশাপ দেন। মালিন কুন্দাং যখন তার জাহাজ নিয়ে সমুদ্রপথে ফিরে যাচ্ছিল, তখন মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় ওঠে এবং সেই ঝড়ে জাহাজটা ধ্বংস হয়ে মালিন কুন্দাং একটি পাথরে পরিণত হয়। ইন্দোনেশিয়ার পদাং শহরের এয়ারম্যানিসের সমুদ্র সৈকতে আজও একটি অদ্ভুত আকৃতির পাথর রয়েছে, যা দেখতে মাটিতে উপুড় হয়ে ক্ষমা চাইতে থাকা একজন মানুষের মতো। স্থানীয়রা বিশ্বাস করে এটা সেই পাথরে পরিণত হয়ে যাওয়া মালিন কুন্দাং। মূল লোককথায় মালিন কুন্দাং যেমন অহংকার এবং মায়ের প্রতি নিষ্ঠুরতার কারণে অভিশপ্ত হয়ে পাথরে পরিণত হয়েছিল, তেমনি সিনেমায় আলিফের পরিণতিকেও সেই পাথরে পরিণত হওয়ার মেটাফোর হিসেবে দেখিয়েছে। তো এই ছিল স্মাদার্ড মুভির কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। বাকি আমার সোশ্যাল মিডিয়ার লিংক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইল।